মার্কিন প্রেসিডেন্টের নৈশ ভোজ অনুষ্ঠানে চেকপোস্ট হামলাকারীর সঙ্গে সিক্রেট এজেন্টদের গুলি বিনিময়। মাত্র 40 ফিট দূরেই ছিলেন ট্রাম্প। দ্রুত সরিয়ে নেয় নিরাপত্তা বাহিনী। বন্দুকধারী আটক, মানসিকভাবে বিকারগ্রস্ত বললেন ট্রাম্প। ফ্লোরিডায় 2 বাংলাদেশি হত্যায় অভিযুক্ত হিশামের বাড়ি থেকে বৃষ্টির ডিএনএ উদ্ধার। বাকি দেহাবশেষের সন্ধানে পুলিশ। কারাগারে পাঠানো হয়েছে হিশামকে। রাজধানীর অনেক ফিলিং স্টেশনে আধা ঘন্টার মধ্যে মিলছে তেল, কমছে দীর্ঘ লাইন। সরবরাহ নিয়ে এখনো নানা অভিযোগ। খাল খনন কর্মসূচিতে কাল যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ভিত্তিপ্রস্তর উদ্বোধন করবেন মেডিকেল কলেজ হাসপাতালের, অংশ নেবেন জনসভায়। পরিবারের কাছে মৃত আফরোজা 10 বছর পর জীবিত ফিরলেন সৌদি থেকে। দূতাবাসের উদাসীনতা এমন পরিণতি বহু নারী কর্মীর। এই জিনিসগুলো যদি মনিটরিং না করা হয় তাহলে এই ধরনের আফরোজা আক্তারের মতো আরও মানুষের কিন্তু এই ঘটনা ঘটতে থাকবে। নির্যাতনের শিকার হয়ে লেবানন থেকে ফিরেছেন সিলেটের রহিমা। স্বাগত এখন ঢাকায়। পুরো আয়োজন আপনাদের সঙ্গে আছে আমি জানসিন জুথিকা। হোয়াইট হাউস সংবাদদাতাদের বার্ষিক নৈশ ভোজে হামলাকারীকে হেফাজতে নিয়েছে সিক্রেট সার্ভিস। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও ছুরি। হামলাকারী মানসিকভাবে বিকারগ্রস্ত বলে মন্তব্য করে ট্রাম্প বলেছেন, পৃথিবীর সব দেশেই রাজনৈতিক সহিংসতা হয়, তবে আজকের হামলা জাতিকে আরও সংঘবদ্ধ করবে বলে অভিমত মার্কিন প্রেসিডেন্টের। আর এফবিআই পরিচালক নিশ্চিত করেছেন সোমবারের মধ্যে হামলাকারীকে আদালতে তোলা হবে। সতীর্থ কর্মকার জানাবেন বিস্তারিত। এ যেন এক হলিউড সিনেমার দৃশ্য। ফার্স্ট লেডিকে নিয়ে বলরুমে প্রধান অতিথির আসনে দাপুটে ভঙ্গিতে বসে আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগজেট, হোয়াইট হাউসের গুরুত্বপূর্ণ কর্মকর্তা ও বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা। আচমকাই শোনা গেল একাধিক গুলির শব্দ। সঙ্গে সঙ্গে সিক্রেট সার্ভিসের সদস্যরা বলরুমে এসে ট্রাম্প ও অতিথিদের নিরাপত্তা বলয়ে ঢেকে ফেলেন। নিরাপত্তা কর্মীদের নির্দেশেই ডিনার টেবিলের নিচে লুকিয়ে পড়েন মার্কিন প্রেসিডেন্ট ও অতিথিরা। এরপর দ্রুত ভেন্যু থেকে সরিয়ে নেওয়া হয় ট্রাম্প ও ফার্স্ট লেডিকে। সিবিএস নিউজ জানিয়েছে, হামলাকারী 31 বছর বয়সী ক্যালিফোর্নিয়ার বাসিন্দা। কেলটেক বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছেন। অনুষ্ঠান চলাকালে তিনি প্রথমে ওই ভবনের লবিতে সিকিউরিটি চেকপোস্টের সামনে উপস্থিত হন। সেটি পার হওয়ার পর সিক্রেট সার্ভিস বুঝতে পারে তার কাছে আগ্নেয়াস্ত্র আছে। এ সময় আচমকাই পালিয়ে যাওয়ার চেষ্টা করেন ওই ব্যক্তি। তখন পাল্টাপাল্টি গুলি বিনিময় হয়। স্বয়ংক্রিয় বন্দুক থাকায় তাকে নিয়ন্ত্রণে বেগ পেতে হয় সিক্রেট সার্ভিসের সদস্যদের। এক পর্যায়ে হামলাকারী ধরাশায়ী হয়। তবে এ সময় এক সিক্রেট সার্ভিস এজেন্টের গুলি লাগে। তবে বুলেট প্রুফ জ্যাকেট পরে থাকায় তার আঘাত তেমন গুরুতর নয়। আরও জানা গেছে, লবি থেকে এই চেকপয়েন্টের দূরত্ব ছিল মাত্র 100 ফুট। আর যেখান থেকে বন্দুকধারী আটক হয় তার থেকে মাত্র 40 ফুট দূরেই ছিলেন অতিথিরা। হামলাকারীকে আটকের পর অতিথিদের একে একে ভেন্যু থেকে সরিয়ে নেওয়া হয়। I was in the lower lobby there, and right before the escalator that goes down, and we heard 3 shots back to back, pop, pop, pop. I'm at the Washington Hilton. I've been taken out of the main ballroom after the sound of the shots fired. The Secret Service is now in charge of this. এরপর এফবিআই পরিচালককে নিয়ে জরুরি সংবাদ সম্মেলন করেছেন ট্রাম্প। প্রথমেই জানিয়েছেন, নৈশভোজের বন্দুক হামলার ঘটনা ফার্স্ট লেডির জন্য অত্যন্ত বেদনাদায়ক অভিজ্ঞতা। তবে তিনি মনে করেন এই হামলা মার্কিনীদের আরও একতাবদ্ধ করেছে।
And he was taken down by some very brave members of Secret Service, and they acted very quickly. তবে আটককৃত ব্যক্তি রাজনৈতিক বিদ্বেষ থেকে হামলা করেছিল কিনা তা স্পষ্ট নয় বলে মন্তব্য মার্কিন প্রেসিডেন্টের। স্বীকার করেছেন পেনসিলভেনিয়ায় তাকে যে হত্যা চেষ্টা করা হয়েছিল এই হামলা সেই দুর্বিষহ স্মৃতি মনে করিয়ে দিচ্ছে। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। ফ্লোরিডায় 2 বাংলাদেশি শিক্ষার্থী হত্যায় অভিযুক্ত হিশাম সালেহ কিছুতেই মুখ খুলছে না। জামিল লিমনের মরদেহ উদ্ধার করা হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজ এলাকা সহ বিভিন্ন জলাশয়ে বৃষ্টির দেহাবশেষ উদ্ধারে অভিযানে অব্যাহত রেখেছে পুলিশ। হত্যার দায়ে অভিযুক্ত হিশাম সালেহকে জামিন না দেওয়ার নির্দেশ দিয়েছেন ট্যাম্পা বের একটি আদালত। শনিবার প্রাথমিক শুনানি শেষে এই আদেশ দেন আদালত। আগামী 28 এপ্রিল শুনানির দিন ধার্য করা হয়েছে। এর আগে স্থানীয় সময় শুক্রবার গ্রেপ্তারের সময় হিশামের বাসার রক্ত ও বিভিন্ন আলামত থেকে বৃষ্টির মৃত্যুর বিষয় নিশ্চিত হয় পুলিশ। এর আগে 16 এপ্রিল ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডা ক্যাম্পাস থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছিলেন পিএইচডি শিক্ষার্থী জামিল লিমন ও নাহিদা বৃষ্টি। ডিপো থেকে সরবরাহ বাড়ানোর পর কমছে রাজধানীর তেলের পাম্পে অপেক্ষা। অনেক জায়গায় আধা ঘন্টার মধ্যে মিলছে তেল। এদিকে রাজশাহীতেও সরবরাহ বাড়ায় কিছুটা কমেছে দীর্ঘ লাইনের অপেক্ষা। এ নিয়ে আরও জানাতে আসাদ গেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আতিক মিসবা লগ্ন এবং রাজশাহী নগরের কুমারপাড়া থেকে যুক্ত হচ্ছেন মারুফ হোসেন। শুরুতে যেতে চাই লগ্নের কাছে। লগ্ন, রাজধানীর সব পাম্পে কি গ্রাহকদের অপেক্ষার সময় কমেছে কিনা জানাবেন এবং কি চিত্র দেখছেন সেখানে? যুধিকা, জানিয়ে রাখতে চাই যে ডিপো থেকে যে সরবরাহ সেটি 15 থেকে 20% বৃদ্ধি করা হয়েছে। রেশনিং পদ্ধতিতেই সরবরাহ করা হচ্ছে, তবে সেটা আগের তুলনায় স্বাভাবিকভাবেই 15 থেকে 20% বৃদ্ধি করা হয়েছে, এমনটি আমরা যারা পাম্প কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে কথা বলে জেনেছি। এর ফলে যেটা হয়েছে, দীর্ঘ সারি আমরা দেখছি, কিন্তু তাদের যে অপেক্ষার যে সময়টা সেটি কিন্তু অনেক ঘন্টা থেকে মাত্র 30 থেকে 40 মিনিটে নেমে এসেছে এবং আমরা কথা বলছিলাম, এতে কিছুটা স্বস্তি মিলেছে যারা তেল সংগ্রহ করছেন। আমরা এখন আসাদ গেটের যে পাম্পটিতে রয়েছি এখানেই কিন্তু স্বাভাবিকভাবে দেখছি এখন যারা জ্বালানি সংগ্রহ করছে তাদের সাথে আমরা কথা বলছি, তারা ফুয়েল পাসের মাধ্যমে জ্বালানি সংগ্রহ করছে। তবে বলছেন যে আগে যেমন তাদের 4 থেকে 5 ঘন্টা বা 6 থেকে 7 ঘন্টার একটা অপেক্ষা ছিল, সেই অপেক্ষা কিন্তু এখন অনেকটাই কমে গেছে, কারণ এখন সহজেই তেল পাচ্ছেন এমন একটা কথা বলছেন। তবে রাজধানীর যে ছোট যে পাম্পগুলো রয়েছে বেশিরভাগ জায়গায় আমরা দেখেছি সেই পাম্পগুলো বন্ধ। সেগুলো যদি সরবরাহ ঠিকঠাক থাকে সেক্ষেত্রে আসলে এই অপেক্ষা বা যে ভোগান্তির গল্প সেটি কিন্তু একদমই কমে আসবে, এমন প্রত্যাশা কিন্তু স্বাভাবিকভাবেই আসলে যারা গ্রাহকরা রয়েছেন, চালকরা রয়েছেন, যারা তেল সংগ্রহ করছেন তারা কিন্তু স্পষ্টভাবে আমাদেরকে জানিয়েছে। আমরা আসলে পাম্প কর্তৃপক্ষের সাথে কথা বলার চেষ্টা করেছি, তারাও বলেছে যে ফুয়েল পাসের মাধ্যমে তদারকির কোনো অভাব এখানে নেই এখন পর্যন্ত, এবং যেহেতু আসলে তেল সরবরাহ করতে পারছেন এবং সর্বোচ্চ 10 লিটার করে তেল দিতে পারছেন এবং 25 লিটার মাসে, সেই জায়গা থেকে আসলে যারা তেল সংগ্রহ করছেন তাদের সাথে যে অপ্রীতিকর ঘটনার যে সংখ্যা সেই সংখ্যাও কিন্তু অনেকাংশে এখন কমে এসেছে, এমনটি আমরা দেখেছি। তবে যেহেতু রাজধানীর বেশিরভাগ জায়গাতে আমরা দেখছি যে এখন যে তেলের যে পাম্পগুলো রয়েছে অনেকগুলো পাম্পই আসলে বন্ধ হয়েছে, সেই পাম্পগুলো যদি তেল সরবরাহ চালু হয় সেক্ষেত্রে আসলে সার্বিক যে ভোগান্তি সেটি আসলে অনেকাংশেই কমে যাবে। তবে আমরা দেখেছি নগরীর যে গুরুত্বপূর্ণ যে পাম্পগুলো রয়েছে, বিশেষ করে আমরা শাহবাগে দেখেছি, মতিঝিলে দেখেছি এবং এখন আসাদ গেটে দেখেছি, শ্যামলীতে দেখেছি, তো প্রত্যেকটা জায়গায় যে পাম্পগুলো রয়েছে সেখানে কিন্তু স্বাভাবিকভাবেই তাদের যে সরবরাহ সেটি কিন্তু তারা অব্যাহত রেখেছেন। একই সাথে জানিয়ে রাখতে চাই, আমরা মোবাইল কোর্টের পরিদর্শন কিছুক্ষণ আগে দেখেছি, তারাও বলেছেন এখন পর্যন্ত অবৈধ মজুদের কোনো তথ্য তারা পাননি এবং সুষ্ঠুভাবে তেল দেওয়া হচ্ছে, এই বিষয়টি কিন্তু স্পষ্টভাবে জানিয়েছেন। তবে ঢাকার বাইরে কি চিত্র সেটিও আমরা জানতে চাই। আবার আমরা যুক্ত হচ্ছি সহকর্মী মারুফ হাসানের কাছ থেকে। মারুফ, নিশ্চয়ই জানাবেন যে কি অবস্থা দেখছেন এখানে। লগ্ন, ঢাকার মতোই কিন্তু রাজশাহীতেও একই চিত্র আমরা দেখতে পাচ্ছি। সকাল থেকে এখানে জ্বালানি তেল সংগ্রহের জন্য গ্রাহকরা তাদের যে দীর্ঘ লাইন ধরে দাঁড়িয়ে অপেক্ষা করছেন এবং তারা অনেকে ইতিমধ্যে কিন্তু তেল নিয়ে বাসায় ফিরেছেন, এবং তবে আরও কিছু সংখ্যক লাইন আমরা দেখতে পাচ্ছি দীর্ঘ 1 কিলোমিটার জুড়ে কিন্তু রাস্তার আছে, তারাও কিন্তু অপেক্ষায় আছেন তাদের যে জ্বালানি তেল সেটি কিন্তু সংগ্রহ করার জন্য। আসলে জ্বালানি তেলের যে সংকট সেটি কিন্তু খানিকটা কেটে গেছে, কারণ এখানে জ্বালানি তেলের যে সরবরাহ সেটি আসলে পর্যাপ্ত পরিমাণেই কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। তবে একদমই
প্রান্তিক পর্যায়ে যেসব ফিলিং স্টেশন আছে সেইগুলোতে জ্বালানি তেল এখন পর্যন্ত পৌঁছায়নি, যার কারণে সেই খানকার গ্রাহকরাও কিন্তু এসেছেন নগরীর যেসব কয়েকটি ফিলিং স্টেশন খোলা আছে সেইগুলোতে তাদের জ্বালানি তেল সংগ্রহ করার জন্য এসেছে, যার কারণে মূলত গ্রাহকদের এই উপচে পড়া ভিড়টি আমরা দেখতে পাচ্ছি। তবে এখানে তারা তাদের যে নির্ধারিত ডকুমেন্ট সেই কাগজপত্র দেখিয়েই কিন্তু তারা আজকে তাদের যে জ্বালানি তেল সংগ্রহ করছেন। তবে এখানে আমি যে জায়গাটিতে আছি নগরীর কুমারপাড়া গুলগোপুর ফিলিং স্টেশনে, এখান থেকে আসলে ওয়াকটেন এবং ডিজেল শুধুমাত্র সরবরাহ করা হচ্ছে। ইতিমধ্যে তাদের যে নির্ধারিত 9,000 লিটার ডিজেল সেটি কিন্তু তারা সরবরাহ করেছেন, শুধুমাত্র ওয়াকটেন এবং বাকি যে ডিজেলটুকু আছে সেটি কিন্তু এখন তারা সরবরাহ করছেন। কিছুক্ষণ পরে হয়তো বা বাকি যে মজুদ আছে সেটুকু শেষ হয়ে যাবে। তবে এখানে গ্রাহকরা বলছেন যে তাদের দীর্ঘ সময় ধরে অপেক্ষা করা এবং এর যে একটা বড় ভোগান্তি, তারা বলছেন যে যদি অন্য অন্য জায়গাগুলোতে যেগুলোতে ফিলিং স্টেশন বন্ধ করে রাখা হয়েছে সেগুলোতেও যদি তেল সরবরাহ করা হয় এবং তাদের যে ভোগান্তি দীর্ঘ সময় ধরে লাইন ধরে অপেক্ষা করা এবং তাদের কাজকর্ম বাদ দিয়ে এই যে এক ধরনের লাইন সারিবদ্ধ থেকে তাদের অপেক্ষার প্রহর গুনতে হচ্ছে, এটি তাহলে আর করতে হবে না, এটি কিন্তু তারা বলছে। তবে এখানে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ তারা বলছেন যে যেহেতু তেলের মজুদ এবং সরবরাহ স্বাভাবিক আছে এবং আজকের দিনে যে নির্ধারিত পরিমাণ ডিজেল এবং অকটেন আছে সেটি তারা সবাইকে দেবেন বলেও জানিয়েছে। তবে কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে এর আগে সবাইকে নির্ধারিত পরিমাণের চেয়ে তো বেশি পরিমাণে কিন্তু অকটেন সরবরাহ করা হচ্ছিল। তবে কিছুক্ষণ আগে এখানে মাইক দিয়ে বলা হলো যে শুধুমাত্র 1,000 টাকার পরিমাণে কিন্তু তারা ওয়াকটেন গ্রহণ করতে পারবে, এমনটি কিন্তু তারা নির্ধারণ করা হয়েছে। তবে সার্বিক পরিস্থিতি এবং বিশৃঙ্খলা এড়াতে এখানে প্রশাসনের পক্ষ থেকে পুলিশ মোতায়েন করা আছে এবং তারা সার্বক্ষণিকভাবে এখানে দেখভালের দায়িত্ব পালন করছেন। জ্যোতিকা, রাজশাহী থেকে জ্বালানি তেলের এই ছিল আমার কাছে সবশেষ খবরাখবর। রাজধানী এবং রাজধানীর বাইরে থেকে জ্বালানি পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। আগামীকাল যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাকে স্বাগত জানাতে চলছে শেষ সময়ের প্রস্তুতি। এই সফরে প্রধানমন্ত্রীর হাত ধরে উলাসী খালের পুনঃখনন এবং যশোর মেডিকেল কলেজের 500 শয্যার হাসপাতালের ভবন নির্মাণ উদ্বোধন করবেন। এ নিয়ে আরও জানাতে শহরের ঈদগাহ মাঠ থেকে যুক্ত হচ্ছেন রিপন হোসেন। রিপন, প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে সেখানে প্রস্তুতি কেমন দেখছেন, কি বলছেন নেতাকর্মীরা? জ্যোতিকা, তারেক রহমান যশোরে আসবেন এ উপলক্ষে কিন্তু আমরা পুরো যশোর শ্বাস রব উঠেছে। ইতিমধ্যে যশোরের যে এমপি রয়েছে, সদর আসনে এমপি জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত যে মঞ্চ রয়েছে সেই জনসভায় ভাষণ দেবেন, সেই জায়গাটা কিন্তু পরিদর্শন করছেন। আপনি জানেন, আপনাকে জানিয়ে রাখি যে যশোরের বিমানবন্দরে তারেক রহমান আসবেন এবং এখান থেকে কলেজের যে নির্মাণ কাজ সেটির উদ্বোধন করবেন এবং তারপর যশোর ইনস্টিটিউটের সেখান থেকে আবার যশোরে আসবেন, যশোর মেডিকেল আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি উদ্বোধন করবেন এবং তারপর যশোর ইনস্টিটিউট যশোরের যে মানুষ রয়েছে, যশোরের বিএনপি নেতারা কিন্তু খানিকটা উচ্ছ্বসিত, তারা খুশি যে নির্বাচনের পরপরই 2 মাস পেরোতেই তারেক রহমান তার নিজেদের জেলায় আসছে, জন্য তারা অনেকটা খুশি। তবে যশোরবাসী কিছু চাওয়া পাওয়া রয়েছে, বিশেষ করে দীর্ঘদিন যে সিটি কর্পোরেশন ঘোষণা করার কথা ছিল সেটি এখনো পর্যন্ত হয়নি। সিটি কর্পোরেশন ঘোষণা হয়নি, তারপর যে যশোরের যে বিমানবন্দর রয়েছে সেটি এখনো আধুনিকায়ন হয়নি, সেটি আধুনিকায়নের দাবি রয়েছে, সিটি কর্পোরেশন ঘোষণার দাবি রয়েছে এবং যে নদী বন্দর রয়েছে, এছাড়া রয়েছে স্থল বন্দর, সেই বন্দরের অবকাঠামোগত উন্নয়নের জন্য তারা দাবি করছেন। এবং আপনি জানেন যে যশোরে একটি জলাবদ্ধতার ভবদহ এলাকার জলাবদ্ধতার একটি সমস্যা রয়েছে, সেই জলাবদ্ধতার স্থায়ী সমাধানের জন্য যদি প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দেন, সেই প্রতিশ্রুতিগুলোর শোনার একটি সমস্যা রয়েছে, সেই জলাবদ্ধতার স্থায়ী সমাধানের জন্য যদি তার প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দেন, সেই প্রতিশ্রুতিগুলোর শোনার কিন্তু অপেক্ষায় রয়েছেন যশোরের যারা সাধারণ মানুষ রয়েছেন। যশোরের সব পেশার মানুষ বলছেন যে উন্নয়নের যে চাবিকাঠি সেটি তারেক রহমানের হাত দিয়ে হবে, এমনটি তারা প্রত্যাশা করছেন। যদিও ইতিমধ্যে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী বলেছেন যে এই
অঞ্চল শুধু নয়, দক্ষিণ পশ্চিম অঞ্চলের যে উন্নয়ন সেটি তারেক রহমানের হাত দিয়ে হবে। সে কারণেই তারেক রহমান যে যশোরে আসছেন এবং তিনি এই বিভিন্নভাবে এই অঞ্চলের মানুষকে প্রতিশ্রুতি দেবেন। তো দেখেছি আমরা যে শহরে বিভিন্ন ফেস্টুর ব্যানার টাঙানো হয়েছে। এর আগে বিএনপির পক্ষ থেকে বিভিন্ন সময় আমরা দেখেছি যে মিছিল করতে, লিফলেট বিতরণ করতে আগুন উপলক্ষে, এবং ব্যানার টাঙানো হয়েছে, মাইক টাঙানো হয়েছে, প্রচারণার জন্য বিভিন্ন টিম আসছেন এবং মঞ্চ প্রায় প্রস্তুত, শুধুমাত্র ব্যানার টাঙালেই হয়। নিরাপত্তার ও কাল যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী, সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত ছিলেন রিপন হোসেন। পরিবারের কাছে মৃত সৌদি আরব প্রবাসী আফরোজা আক্তার প্রায় 10 বছর পর দেশে ফিরেছেন। পরিবারের সন্ধান দিতে না পারা এই নারীকে বিমানবন্দর কর্তৃপক্ষ প্রথমে ব্র্যাকের কাছে হস্তান্তর করে। পরবর্তীতে পরিবার ফিরে পায় এই নারী। দীর্ঘদিন যোগাযোগ বিচ্ছিন্ন মেয়েকে ফিরে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন বাবা মা। সহায়তাকারী সংস্থা বলছে, বিদেশে থাকা দূতাবাসের উদাসীনতায় এমন পরিণতির শিকার হচ্ছেন নারী কর্মীরা। এমন প্রায় 1.5 শতাধিক নারীকে পরিবারের কাছে ফিরতে সহায়তা করা হচ্ছে। আরও জানাচ্ছেন কামরুল হাসান জনি। প্রায় 10 বছর পর জীবিতাবস্থায় মা বাবার কাছে ফিরল সৌদি আরব প্রবাসী আফরোজা আক্তার। যোগাযোগ না থাকায় মেয়ে বেঁচে নেই বলে ধরে নিয়েছিলেন কুমিল্লা 14 গ্রামের মোহাম্মদ আলী ও ফাতেমা বেগম। দীর্ঘ সময় পর মেয়েকে ফিরে পেয়ে তৈরি হয় এক আবেগঘন মুহূর্ত। দরিদ্র সংসারের হাল ধরতে দালালের প্ররোচনায় 2016 সালে মেয়েকে সৌদি আরব পাঠান এই দম্পতি। পরিবারের সঙ্গে যোগাযোগ ছিল প্রথম 1.5 বছর। সেই সময় টাকাও পাঠান এই রেমিটেন্স যোদ্ধা নারী। পরে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে কেটে যায় প্রায় 9 বছর। বাবা মা ধরে নেন দেশটিতে মারা গেছেন আফরোজা। 1.5 বছর মাঝে খবর পাইছি, 1.5 বছরের পরে আর এই পর্যন্ত আর খবর আছে বাঁচিতে না চাইতে মনে হচ্ছে নাই দুনিয়া আর হইতেন না হাসি এটা শুকর। আফরোজা জানান, দেশটিতে গৃহকর্মীর কাজ করতেন তিনি। 1 বছর পর থেকে বেতন বন্ধ করে দেয় মালিকপক্ষ। পরিবারের সঙ্গেও যোগাযোগ করতে দিতেন না তারা। পরে পুলিশের সহায়তা নিয়ে আফরোজা দেশে ফেরার সুযোগ পায়। টাকা চাইলে টাকা দিত না, ও ফোনটা দিত না। এখন আমার সমস্যা না, ফোনটা না দিলে মামা বাবা আছে, বোন আছে, ভাই নেই। সৌদি আরবের পুলিশের হেফাজতে থাকা এই নারী গেল 17 এপ্রিল দেশে ফিরে আসেন। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উদ্দেশ্যহীন ঘোরাফেরা করতে দেখে তাকে চিহ্নিত করে সিভিল এভিয়েশন সিকিউরিটি। প্রবাসী কল্যাণ ডেস্ক ও বিমানবন্দর কর্তৃপক্ষ তাকে ব্রাকে পাঠিয়ে দেয়। পরে পরিবারের সন্ধান পায় সংস্থাটি। আমাদের দূতাবাসকে আরেকটু গুরুত্বপূর্ণ ভূমিকা বা দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। যে একটা মানুষ যখন বিদেশে কর্মসংস্থানে যাচ্ছে, চুক্তির মেয়াদ আছে, এটা যদি কোনো একটা অনলাইন সিস্টেমে থাকে যে সেই ব্যক্তি তার পরিবারের সাথে যোগাযোগ করছে কিনা, দেশে ফিরে আসলো কিনা, ছুটিতে পাঠালো কিনা নিয়োগকর্তা, এই জিনিসগুলো যদি মনিটরিং না করা হয় তাহলে এই ধরনের আফরোজা আক্তারের মতো আরও মানুষের কিন্তু এই ঘটনা ঘটতে থাকবে। এসব ঘটনায় বিদেশে থাকা দূতাবাসগুলোর কোনো সহায়তা পাওয়া যায় না বলে অভিযোগ রয়েছে। গেল 8 বছরে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে প্রায় 1.5 শতাধিক নারী কর্মী এভাবে ফিরে এসেছে পরিবারের কাছে। কামরুল হাসান জনি, এখন, ঢাকা। লেবাননের রহিমা আক্তার নামে নির্যাতনের শিকার এক প্রবাসী কর্মীকে উদ্ধার করে দেশে ফেরত পাঠিয়েছে বৈরুতের বাংলাদেশ দূতাবাস। এছাড়াও এই ঘটনায় জড়িত মালিকপক্ষের বিরুদ্ধে আনুষ্ঠানিক মামলা দায়ের করা হয়েছে। ভবিষ্যতে অন্য কোনো নারী কর্মীর সঙ্গে এমন ঘটনা ঘটলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বস্ত করেছে দূতাবাস। এদিকে নিঃস্ব হয়ে দেশে ফেরার রহিমার প্রত্যাশা আর তার যথাযথ পুনর্বাসনের উদ্যোগ নেবে বাংলাদেশ সরকার। বিস্তারিত প্রতিবেদনে। উন্নত জীবনযাপন ও পরিবারের মুখে হাসি ফোটানোর আশায় লেবাননে পাড়ি জমালেও সুদিন ফেরেনি সিলেট প্রবাসী রহিমা আক্তারের জীবনে। 8 মাস আগেও হাজারো স্বপ্ন নিয়ে লেবাননে আসেন তিনি। গৃহকর্মী হিসেবে কাজ শুরু করেন সাইদা জেলার সোয়েলি এলাকায়। তবে সেখানেই ঘটে বিপত্তি। চুক্তি ভঙ্গ করে রহিমার বেতন থেকে প্রতি মাসে $50 কেটে রাখে মালিকপক্ষ। পাশাপাশি ছিল অতিরিক্ত কাজের চাপ এবং পর্যাপ্ত বিশ্রামের অভাব। এক পর্যায়ে তার বিরুদ্ধে প্রমাণ ছাড়াই টাকা চুরির অভিযোগ তোলে গৃহকর্তা। চালানো হয় অমানবিক নির্যাতন।
কফিলে একটা বাস বিক্রি করিয়া টেহা থইছে তলে বালিশের তলে টেহা গুনছে টেহা নাই। পরে সন্দেহ করছে আমারে, কফিলের বাইয়ে মারছে, কফিলের বুঞ্জামাইয়ে মারছে। নথি স্বীকার না করায় তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়েরের হুমকি দেয় মালিকপক্ষ। তবে ঘটনায় নাটকীয় মোড় আসে যখন মালিকের এক আত্মীয় নিজেই চুরির দায় স্বীকার করে। এতে রহিমার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়। কিন্তু এরপরও বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চালায় মালিকপক্ষ। আমারে কইছেন আমার হাতে সুই ভরবো, কারেন্টে হিট লাগাইবো, 15 বছর জেল দিব। আমি কিছু সমস্যা নাই, আমি টিয়া নিছি না। অবশেষে বিষয়টি গড়ায় লেবাননের বাংলাদেশ দূতাবাস পর্যন্ত। পরে মালিকপক্ষের বিরুদ্ধে আইনি ব্যবস্থা ও বকেয়া বেতন আদায়ের পর নির্যাতিত রহিমাকে দেশে ফেরত পাঠানো হয়। মালিকপক্ষ তার সাথে ভালো ব্যবহার করছে না, তার সাথে খারাপ ব্যবহার করছে এবং তাকে বিভিন্নভাবে বঞ্চিত করছে তার অধিকার থেকে। তখন আমরা তাৎক্ষণিকভাবে তার মালিকপক্ষের সাথে যোগাযোগ করি, স্থানীয় পুলিশ প্রশাসনের সহযোগিতা নিয়ে তাকে আমরা উদ্ধার করার চেষ্টা করি এবং আমরা তাকে উদ্ধার করি এবং আমাদের হেফাজতে নিয়ে আসি। আনোয়ার হোসাইন আশ্বস্ত করেন, শুধু রহিমা নয়, লেবাননে কাজ করা অন্যান্য বাংলাদেশি নারী কর্মীরা নির্যাতনের শিকার হলে তাদেরকেও দূতাবাসের পক্ষ থেকে দেয়া হবে আইনি সুবিধা। কোনো বাংলাদেশি কর্মী, বিশেষ করে নারী কর্মীরা নিগৃহীত হলে সেক্ষেত্রে দূতাবাসের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করা হয়ে থাকে এবং আমরা সকল প্রকার আইনি সহায়তা প্রদান করে থাকি। এদিকে নিঃস্ব হয়ে যাওয়া রহিমা বাংলাদেশ সরকারের কাছে পুনর্বাসনের জন্য সর্বোচ্চ সহায়তা কামনা করেছেন। এখন মুক্তিযুদ্ধকে কৌশলে ভুলিয়ে দেওয়ার চেষ্টা সফল হবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি আরও বলেন, ক্ষমতায় এসে তারেক রহমান প্রতিশ্রুতি বাস্তবায়ন করছেন আর তার নেতৃত্বেই দেশ সব সংকট কাটিয়ে উঠবে। রোববার সকালে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের নতুন কমিটি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জানান। পরে রিজভী বলেন, সরকারের এমপি মন্ত্রীদের সতর্ক থাকতে হবে আর যেন কোনো রোগে শিশুর মৃত্যু ঘটনা না ঘটে সে ব্যাপারেও সতর্ক থাকার আহ্বান জানান তিনি। 151 সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এই প্রজন্ম দলই মুক্তিযুদ্ধের ইতিহাস, মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে নতুন প্রজন্মের কাছে তারা ছড়িয়ে দেবে, এটা আমাদের বিশ্বাস। তাদের এই অবদান কি এ জাতি ভুলে যেতে পারে? যদি কেউ কৌশলে ভোলানোর চেষ্টা করে, এ জাতি কোনোদিন ভুলবে না এবং ভুলতে দিবে না। গুজবের কারণে ছাত্ররা যেন ক্ষতিগ্রস্ত না হয় সে ব্যাপারে সবার সহযোগিতা চেয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর এহসানুল হক মিলন। রোববার রাজধানীতে বিশ্ব মেধা সত্ত্ব দিবসের অনুষ্ঠানে তিনি আরও বলেন, সংবাদ করার আগে গণমাধ্যমের যাচাই করা উচিত ছিল। তবে সাংবাদিক টেলিগ্রাম গ্রুপের সত্যতা দেখানোর পর সরকার সচেতন হচ্ছে বলে জানান তিনি। শিক্ষামন্ত্রী বলেন, এবার এসএসসি পরীক্ষা নিয়ে সবাই সন্তুষ্ট। টেলিগ্রাম গ্রুপে ম্যানুভার করছে, ম্যানিপুলেট করছে, গুজব ছড়াচ্ছে, কিন্তু এটা তো মিডিয়ারা শেয়ার করছে কেন? আমাদের সকল চেষ্টা রয়েছে সুন্দর পরিবেশে সুন্দর পরীক্ষা নেওয়ার জন্য এবং এই গুজবে না কান দেওয়ার জন্য আমরা অনুরোধ করছি। বিশেষ করে আপনারা মিডিয়া যদি সচেতন হন তাহলে এটা হতো না। হজ যাত্রার নবম দিনে 3টি ফ্লাইটে 1220 হজ যাত্রী সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হবে। এ নিয়ে জানাতে রাজধানীর আশকোনা হজ ক্যাম্প থেকে যুক্ত হচ্ছেন শাহরিয়ার জামান পুলক। সব ফ্লাইট নির্ধারিত সময় ছাড়ছে কিনা, সেখানকার ব্যবস্থাপনা কেমন দেখছেন? জ্যোতিকা, আসলে ব্যবস্থাপনার বিষয়টি দেখার জন্য আমরা এই যে হজ ক্যাম্পে যে ডরমেটরি রয়েছে সেই ডরমেটরিতে এখানে এসেছি এবং এই ডরমেটরি এলাকা কিন্তু যে কয়টি ফ্লোর রয়েছে সেই কয়টি ফ্লোরে কিন্তু পরিদর্শন করে দেখছেন যে হজ ক্যাম্পের যে পরিচালক রয়েছেন তিনি। এখানে যদি একটু বর্তমানে দেখাতে চাই, সেখানে কিন্তু এই ডরমেটরি এলাকাটাতে তিনি দেখছেন যে আসলে কোনো হজ যাত্রী যারা রয়েছেন তাদের কোনো ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন কিনা। এছাড়া আজকে একটি পরিচালনা করা হয়েছে হজ ক্যাম্প এলাকার ভিতরে যে
এখানে যারা হজ যাত্রীরা রয়েছেন, হজ যাত্রীরা কিন্তু বলছিলেন যে তাদের এখানে মশা মাছির একটি উপদ্রব রয়েছে। সেই কারণে কিন্তু আজকে মশা নিধনের একটি কার্যক্রম আমরা দেখেছি যে এই হজ ক্যাম্প এলাকায় পরিচালনা করা হয়েছে। এর পাশাপাশি এখানে যে হাজিরা রয়েছেন বেশিরভাগই কিন্তু অনেকে দেখা যাচ্ছে যে 2-3 দিন থাকার জন্য কিন্তু এখানে অনেকে এসেছেন, কারণ ঢাকার বাহির থেকে অনেকে আসতে হয় এখানে। তো যাদের আসলে দূর থেকে আসা হয় তারাই মোটামুটি বলা চলে যে এই ক্যাম্প এলাকাতে যে কিছুদিন থেকে তারপর ফ্লাইটে উঠে যান। এবং এই যে মাঝখানে যে কিছু কিছু সময়ে তাদের যে বিড়ম্বনা, সেই বিড়ম্বনা যাতে আর কোনো সমস্যা না হয় সেই জন্য আসলে এই পরিচালক যিনি আছেন তিনি কিন্তু এখানে এসেছেন সবার হাজি যারা রয়েছেন তাদের খোঁজ খবর নেওয়ার জন্য। আজকে যদি সর্বশেষ আপডেট জানিয়ে রাখতে চাই, এখানে অনেক 3টি ফ্লাইটে আজকে আসলে 1220 জন যাত্রীর যাওয়ার কথা রয়েছে এবং এখনও পর্যন্ত একটি ফ্লাইট রওনা দিয়েছে যেটি আসলে গন্তব্যে পৌঁছেও গিয়েছে। জেদ্দার উদ্দেশ্যে আরও 2টি ফ্লাইট আসলে আজকে যাওয়ার কথা রয়েছে এবং সর্বশেষ যে ফ্লাইটটি সেটি 4টা 5 মিনিটে যাবে এবং এর আগের যে দ্বিতীয় নম্বর ফ্লাইটটি সেটি 3টা 40 মিনিটে উড্ডয়ন করবে। 2টা ফ্লাইটই আসলে জেদ্দার উদ্দেশ্যে রওনা করবে। তো এই ছিল মোটামুটি আমার কাছে রাজধানীর হজ ক্যাম্প থেকে সর্বশেষ। হজ যাত্রার খবর জানাতে যুক্ত ছিলেন শাহরিয়ার জামান পুলক। ইরানের প্রতিনিধি দল ইসলামাবাদ ত্যাগ করায় পাকিস্তান যাচ্ছেন না স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। ট্রুথ সোশ্যাল পোস্টে তথ্যটি জানান ট্রাম্প। তবে পাকিস্তান সফর ফলপ্রসূ হয়েছে বলে দাবি করেছেন আব্বাস আরাকচি। জানান ইসলামাবাদের কাছে স্থায়ী শান্তি চুক্তির ফ্রেমওয়ার্ক উত্থাপন করা হয়েছে। অন্যদিকে যুদ্ধবিরতির মাঝেও লেবাননে হিজবুল্লাহ লক্ষ্যবস্তুতে কঠোর আঘাত হানার নির্দেশ দিয়েছেন নেতানিয়াহু। অর্ণপ্রসাদের প্রতিবেদন। ইরানের প্রতিনিধি দলের পাকিস্তান সফর ঘিরে নতুন করে শান্তি আলোচনার যে সম্ভাবনা তৈরি হয়েছিল তা ফের ভেস্তে গেল ট্রাম্পের ট্রুথ সোশ্যাল পোস্টে। শনিবার আলোচনার জন্য ইসলামাবাদের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ ও ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের। তবে এর আগেই পাকিস্তান ত্যাগ করেন ইরানের প্রতিনিধি দল। এর কিছু পরেই ট্রাম্প জানিয়ে দেন ইসলামাবাদ যাচ্ছেন না মার্কিন প্রতিনিধি দল। দাবি করেন যুদ্ধবন্ধের বেশিরভাগ কার্ড ওয়াশিংটনের হাতে। মধ্যস্থতাকারী পক্ষের ফোন পেলে পাকিস্তানে উড়াল দেবে প্রতিনিধিরা। এর আগে 18 ঘন্টার ইসলামাবাদ ভ্রমণ অনর্থক বলে মন্তব্য ট্রাম্পের। এদিকে শনিবার ইসলামাবাদ সফরের অংশ হিসেবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে বৈঠক করেন আব্বাস আরাকচি। আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে দাবি করেন তিনি। জানান ইসলামাবাদের কাছে স্থায়ী যুদ্ধবন্ধের ফ্রেমওয়ার্ক তুলে ধরা হয়েছে। রয়টার্সের ফুটেজে দেখা যায় পাকিস্তান সফর শেষে ওমানে গেছেন আরাকচি। শুক্রবার পাকিস্তানের মাটিতে ইসলামী প্রজাতন্ত্রের প্রতিনিধি দলের পা রাখার আগে থেকেই তেহরান জানিয়ে আসছিল সফরসূচিতে দ্বিতীয় দফার শান্তি আলোচনার বিষয়টি অন্তর্ভুক্ত নেই। এছাড়াও চলমান নৌ অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত ওয়াশিংটনের সঙ্গে কোনো বৈঠক নয় বলে সাফ জানিয়ে দিয়েছিল ইরান। এদিকে যুদ্ধবিরতির মাঝেও লেবাননে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে কঠোর আঘাত হানতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু। এরই মধ্যে দক্ষিণ লেবাননে একাধিক স্থানে হামলা চালাচ্ছে আইডিএফ। অর্ণপ্রসাদ, এখন বিশ্ব। মৌসুমের শেষ দিকে এসে জমে উঠেছে ইউরোপিয়ান লিগগুলোর শিরোপা জয়ের লড়াই। শনিবার রাতে মাঠে নিজেদের অবস্থান ধরে রাখতে মাঠে নামে বেশ কয়েকটি বড় ক্লাব। রবিবারেও FA কাপের সেমিফাইনাল সহ লা লিগা সিরিয়াতে মাঠে নামবে দলগুলো। ইউরোপের লিগ হালচাল নিয়ে বিস্তারিত থাকছে রেজাউল করিমের প্রতিবেদনে। ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপা জয়ের লড়াইটা জমিয়ে রেখেছে আর্সেনাল। শনিবার ঘরের মাঠে 1-0 গোলে নিউক্যাসল ইউনাইটেডকে হারিয়ে আবারও ম্যানচেস্টার সিটির থেকে 3 পয়েন্ট এগিয়ে গেল গানার্স। 34 ম্যাচে মিকেল আর্তেতার দলের পয়েন্ট এখন 73, যদিও তাদের থেকে 1 ম্যাচ কম খেলেছে সিটি। অন্যদিকে EPL নয়, শনিবার রাতে FA কাপে শিরোপা জয়ের লড়াইয়ে টিকে থাকতে ব্যস্ত ছিল পেপ গার্দিওলার ম্যান সিটি, যেখানে পিছিয়ে গিয়েও সাউদাম্পটনের বিপক্ষে 2-1 গোলের জয়ের গল্প লেখে সিটিজেনরা। মার্চে কারাবাও কাপ জয়ের পর আরও একটি ফাইনালে পা রাখল ব্লুজ। রবিবার রাতে ফাইনালে যাওয়ার লড়াইয়ে মাঠে নামছে চেলসি ও লিডস ইউনাইটেড। এদিকে আগের দিন রিয়াল মাদ্রিদের ড্রয়ের পর লা লিগার শিরোপার দৌড়ে এগিয়ে যায় বার্সেলোনা। শনিবার রাতে হেতাফেকে 2-0 গোলে হারিয়ে রিয়ালের সাথে পয়েন্ট ব্যবধান আরও বাড়িয়ে নিল কাতালানরা। 33 ম্যাচ শেষে 85 পয়েন্ট অর্জন করেছে বার্সা, যা রিয়ালের থেকে 11 পয়েন্ট বেশি।
সিরিয়াতে গুরুত্বপূর্ণ ম্যাচে বোলোনিয়াকে 2-0 গোলে হারিয়েছে রোমা। তবে শিরোপার দৌড়ে এগিয়ে থাকা ইন্টার মিলান, ইউভেন্তুস, এসি মিলান মাঠে নামবে রোববার রাতে, যেখানে ইন্টার মুখোমুখি হবে তুরিনোর বিপক্ষে, এসি মিলান লড়বে ইউভেন্তুসের বিপক্ষে। রেজাউল করিম, এখন। এই ছিল এখন ঢাকা। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv, এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।